হাই, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আবার আমি ফিরে এসেছি একটা সুন্দর গল্প বলার জন্য। আছে কিছু গল্প আমার স্টকে, কিন্তু অনেক কিছু জিনিস চলছিল, তাই জন্য আমি সময় করে তোমাদের গল্প শোনাতে আসতে পারিনি। সো প্লিজ ডোন্ট মাইন্ড। আশা করব তোমরা পুরনো গল্পগুলো শুনেছো আর এনজয় করেছো। তো আজকে একটা গল্প আবার তোমাদের জন্য নিয়ে এসেছি। এটাও একদম ট্রু ইনসিডেন্ট। খুঁজলে পরে তোমরা এটার গুগলে কিছুটা জিস্ট পেতে পারো, কেন কি এটা অনেক দিন আগেকার ঘটনা, কিন্তু যেহেতু এটা পুলিশ রেকর্ডেড, তো কিছু না কিছু হয়তো পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, আর গল্পটা শুনি, তারপর তোমরা সার্চ করতে থেকো। নাম, জায়গার নাম, মানুষের নাম অবভিয়াসলি আমি বলতে পারি না, কেন কি এগুলো নিয়ে অনেক কিছু অনেকদিন আগেকার আর অনেক কিছু ব্যাপার থাকে। সো লেটস স্টার্ট। এইটা যবেকার ঘটনা। সেই সময় হলো সবে সবে ব্যাঙ্গালোর সিটিটা না তৈরি হচ্ছে, মানে মডার্নাইজেশন হচ্ছে। আগে তো ব্যাঙ্গালোর সিটি খুবই সুন্দর একটা জায়গা, ওখানকার ওয়েদার এখনো খুব ভালো, সবাই বলে। না সেরকম গরম, না সেরকম ঠান্ডা, খুবই সুন্দর। আর এখন তো পুরোপুরি একটা মডার্ন সিটি ব্যাঙ্গালোর, কিন্তু যখনকার গল্প বলছি তখন সবে সবে মডার্নাইজেশন শুরু হচ্ছে। যেহেতু ভারতের বিভিন্ন জায়গা থেকে তখন আসছে লোকজনরা, তাই জন্য ওখানে যে জঙ্গল ছিল সেখানে জঙ্গল সাফ করে বাড়ি বানানো হচ্ছে, অফিস বানানো হচ্ছে। এবার জানো যে কি বলে, যেই জায়গায় মনে করো অনেকটা জায়গা জুড়ে জঙ্গল, যেখানে লোক বসতি নেই, সেখানে হয়তো পুলিশ স্টেশন, হসপিটাল খুব কম থাকবে। মানে একটা পুলিশ স্টেশন, একটা হসপিটাল এসব থাকলে পরেই লোকেরা ওটা অ্যাভেল করতে পারবে। কিন্তু যখন লোক বসতি বেড়ে যায়, তখন কি হয়, পুরো বড় জায়গাটাকে ছোট ছোট সেক্টরে ভাগ করে নেওয়া হয়, আর তখন নতুন নতুন ওখানে পুলিশ স্টেশন, হসপিটালস, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস এগুলো তৈরি হয়। তো আমি যেমনি বললাম যে তখন সবে মডার্নাইজেশন হচ্ছে ব্যাঙ্গালোর, তো ওরকমই তখনকার সরকার তখন ব্যাঙ্গালোরটাতে, যেখানে মনে করো অনেকটা মাইল জুড়ে হয়তো একটা হসপিটাল বা একটা পুলিশ স্টেশন ছিল, সেটাকে ভাগ করে ছোট সেক্টর করে 2-3টে এরকম পুলিশ স্টেশন হচ্ছে, যাতে লোকেদের হেল্প করার জন্য বা ল অ্যান্ড রেগুলেশনসগুলো মেনটেন করার জন্য সব কিছু ঠিকঠাক হয়। তো এরকমই একটা জায়গায় নতুন একটা পুলিশ স্টেশন উদ্বোধন হচ্ছে, যেদিনকার ঘটনা সেদিনকে। তো যখন পুলিশ স্টেশন উদ্বোধন হচ্ছে, নেতা মন্ত্রী, ওখানকার লোকাল নেতা মন্ত্রীরা এসছে, যে পুলিশরা ওখানে নতুন অ্যাপয়েন্ট হচ্ছে তারা তো আছেই। ওখানকার যে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অন্য জায়গা থেকে তাদের ট্রান্সফার করে ওখানে আনা হয়েছে। তো তারা খুব হ্যাপি, ইনগ্রেশন হচ্ছে, চারদিকে ফাংশন চলছে। তো ওখানকার যে পুলিশ ইন্সপেক্টর, যে ওখানে আর কি মেইন পুলিশ ইন্সপেক্টর আছে, সে বড়বাবু যেটা আমরা বলি, সে খুব ব্যস্ত, এদিক ওদিক সব দেখছে। তো হঠাৎ করে ওনার কাছে একটা ফোন আসে। ফোনে বলা হয় যে যেই জায়গাটায় পুলিশ স্টেশনটা ইনগ্রেট হচ্ছে তার কিছুটা দূরেই, এই মাইল 3-4 দূরে একটা খুব সুন্দর লেক আছে। আর তুমি তো জানো, তোমরা জানো যে ওখানে পাহাড় আছে, লেকটা আছে। ওই লেকটাতে না অনেক লোক ঘুরতে টুরতে যেত। তো ওরকমই কোনো লোক, মানে কোনো কাপলসরা ঘুরতে গিয়ে ওরা দেখতে পেয়েছে যে ওখানে একটা পরিত্যক্ত অ্যাম্বাসেডর গাড়ি রয়েছে, আর তার থেকে কিছুটা দূরে একটা লোকের গলার নলি কাটা ওখানে পড়ে রয়েছে। তো এবার ফার্স্ট পুলিশ স্টেশন ওখানে উদ্বোধন হচ্ছে, আর ফার্স্ট দিনেই একটা এরকম একটা কেস এসছে। তো ইন্সপেক্টর যে বড়বাবু, সে খুবই মানে এক্সাইটেড হয়ে গেছে। তো সে বলছে যে না, আমি গিয়ে দেখি। তো অনেকেরা বলেছে যে না, প্রথমে ওই যে এমনি যে কনস্টেবলসরা আছে তাদের গিয়ে তারা একটু ময়নাতদন্ত ফদন্ত করে আসুক, তারপর তুমি যেও, এখানে এত বড় ফাংশন হচ্ছে। কিন্তু উনি বললেন যে না, ফার্স্ট দিনেই যদি আমি না যাই, তো ওখানকার লোকেরা, যে লোকাল লোকেরা, তারা কি করে বিশ্বাস করবে আমাদের এই পুলিশ স্টেশনে আমরা কতটা কর্মঠ, আমরা ওদের জন্য ভাবি। তো আমাকে যাওয়া উচিত। ওকে, ঠিক আছে। তো অন্য যে সাব ইন্সপেক্টররা ছিল, তারা ওই ইনগ্রেশনের দায়িত্ব, মানে নতুন নেতা মন্ত্রী সবাই এসছে, তাদেরও তো একটা ব্যবস্থা করা ব্যাপার আছে, তো তারা ওইসব দিয়ে লাগতো। তো বড় বাবু আর একজন কনস্টেবলকে নিয়ে ওখানে যায়।
তো গিয়ে দেখে যে সত্যি ওখানে যে আর কি প্রথম দেখেছিল তারাও দাঁড়িয়েছিল, তাদের সাথে কথা বলো যে হ্যাঁ আমরা তো মাঝে মাঝে এখানে, আর এটা হলো কি বিকেলবেলার দিকের ঘটনা, মনে করি 3টে-4টে, ফাংশন হয়তো শুরু হবে 5টা-6টা থেকে, তো ওই 3টে-4টের সময় আমরা হ্যাঁ আমরা তো মাঝে মাঝে এখানে অফিসে কাজ করি, তো মাঝে মাঝে এরকম আমরা ঘুরতে আসি। তো আজকে এসে দেখলাম যে এখানে একটা অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে আছে, প্রথমে আমরা অতটা খেয়াল করিনি, তারপর আমরা দুজনে হাঁটতে হাঁটতে দেখলাম যে এরকম নলিকাটা একটা লাশ পড়ে রয়েছে। তো না আমরা জানতাম যে এখানে মানে তার আগে না সব ওই নতুন পুলিশ স্টেশন হচ্ছে বলে তাদের পুলিশ ইয়ের ফোন নাম্বার সবাইকে দেওয়া হয়েছিল, বললো আমরা দেখেছিলাম আমাদের কাছে ছিল, তো আমরা কল করেছি তোমার মানে আপনাদের ওখানে। বললো ঠিক আছে, খুব ভালো কথা। তো এবার পুলিশের ওরা প্রথমে খোঁজ নিতে শুরু করে যে কে কে কে, তখন দেখা যায় যে ওই যে লোকটার নাম মানে লোকটার ড্রাইভিং লাইসেন্স আর কি ওই গাড়ির মধ্যে পাওয়া যায়, তো লোকটার নাম হলো অমিত রায়, মানে সে নেপালের বাসিন্দা। তো ওখানে হয়তো কোনো কাজে এসছে, তখন বললো যে তাহলে তো পাওয়াই গেছে, কি হয়েছে তাহলে হয়তো খুঁজেও পাওয়া যাবে। তো উনি তো সেদিনকে ফিরে যায়, ফিরে গিয়ে ওনার যা রিপোর্ট উনি লেখে, তো সেটা ইনগ্রেশনও হয়ে যায়। তারপর দিন ওই যে বড়বাবু সে আবার মেজবাবুর সাথে কথা বলে যে চলো আমরা গিয়ে অমিত রায়কে খুঁজে নিয়ে আসি। তো এবার ফার্স্টে ওদের অন্য একটা কোনো কাজ পড়ে গেছিলো, যেহেতু নতুন জায়গাটা ছিল, তো ওরা না দুটো কনস্টেবলকে বলে যে তোমরা সকালবেলা যাও গিয়ে অমিত রায়ের বাড়িতে খোঁজ নিয়ে আসো কে কে আছে না কে আছে, আমরা বিকেলবেলার দিকে আবার যাও। বললো যে ওকে। তো এবার কনস্টেবল ওনারা তো গেলেন না, কনস্টেবলরা সকালবেলা গেছে, তো গিয়ে শুনলো যে ওই যে অমিত রায় তার বউয়ের নাম কমলা, আর ওখানেই থাকতো একটা ছোট মতন ঘরে। তো বললো যে আচ্ছা তা কমলা দেবী কি আছেন বাড়িতে? তো আশেপাশের লোকেদের জিজ্ঞেস করলো, ওরা বললো হ্যাঁ ওরা খুব ভালো কাপল, খুব হেল্পফুল, সবসময় হাসি খুশি থাকে, ওদের মধ্যে তো আমরা দেখিনি কোনো ঝগড়াঝাটি হতে। তো বললো ঠিক আছে আমরা তাহলে কমলা দেবীর বায়ান এখন নিয়ে যাই, পরে ইন্সপেক্টরসরা আসবেন। বললো ঠিক আছে, কোথায়? তো বাড়ি দেখিয়ে দিয়েছেন। তো বাড়ি গিয়ে দেখছে তো দরজাটা বন্ধ। এবার ওনারা অনেক বেল বাজিয়েছে কনস্টেবলরা, ঠক ঠক করেছে, তো খোলে কেউ নেই। তো ওদের সন্দেহ হয়ে যায় তো নিশ্চয়ই তাহলে বউটাই বোধহয় মেরে পালিয়ে গেছে, জেনারেল কনসেপশন। তো ওরা আবার ফেরত এসে যে সাব ইন্সপেক্টর আর বড়বাবু তাদের বলেছে যে এরকম এরকম হয়েছে, মনে হচ্ছে ওই বউটা। তখন বলছে তোমরা আগের থেকে মানে কি করে ধরে নিতে পারো? ঠিক আছে আমি বিকেলবেলা, আমরা তো যাওয়ারই ছিল আমরা যাবো। তো বিকেলবেলা বড়বাবু আর মেজবাবু আবার গেছে, তো গিয়ে ওরা সেম ওয়েতে নক করেছে, কলিং বেল বাজিয়েছে, কিন্তু কেউ খোলেনি। তো তো বড়বাবু বলছে ঠিক আছে কেউ যখন খুলছে না আমাদের তো ভেতরে ঢুকে দেখতে হবে। তো উনি যেই দরজাটা এরকম ভাবে জোরে ধাক্কা দিয়েছে না, দরজাটা খুলে গেছে। আর মানে দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না, সকালে যারা এসেছিল তারা ওই ওপর থেকে একটু ঠক ঠক করে কি করেনি দেখে এমনি বন্ধ দেখে চলে গেছে, দেখে সে ফেঁকেছে তবে চলে গেছে, মানে ওরা আর কি ভালোভাবে দেখেনি। তো উনি তো খুব রেগে গেছে, ওদের গাল মন্দ করেছে, তারপর ভেতরে ঢুকেছে। তো ঢুকে দেখছে যে পুরো ঘর মানে ওখানে ছোটই ঘরটা ছিল, দুটো কামরা, একটা কিচেন আর একটা বাথরুম। তো ফার্স্ট যে ঘরটা ছিল বোঝা গেল যে ওখানে কেউ শোয়ও, আবার বসারও জায়গা আছে, মানে লোকজন এলে হয়তো বসে। তো ভেতরে আর একটা ছোট বেডরুম। তো ভেতরের বেডরুমটা গিয়ে তো ওরা অবাক, দেখেছি যে কমলা দেবী ছিল তিনিও মারা গেছে, মানে তাকেও সেম ওয়েতে ওই নলি কেটেই মারা হয়েছে। তখন এবার তো ওরা বলছে এই বাবা এ তো জোড়া খুন, মানে নতুন এসেছে আমাদের এখানে ইনগ্রেট হয়েছে আর প্রথমেই জোড়া খুনের কেস। তো এবার বলছে যে কি হবে এদের বাড়িতে খোঁজ খবর লাগাও যে এরা কোথা থেকে এসছে। তখন বললো যে ওই যে ছেলেটা অমিত রায় সে তো নেপালের ছিল, কিন্তু মেয়েটা ছিল দার্জিলিংয়ের কমলা দেবী। তো ওদের বিয়ে সম্বন্ধ হয়েছে, তারপরে ওরা ব্যাঙ্গালোরে এসছে কাজ করতে। তো বললো ঠিক আছে ওদের বাড়িতে কেউ আছে নাকি, দেহ শনাক্ত করতে হবে, অনেক ব্যাপার। তো ওখানে খবর পাঠিয়েছে। তো দুদিন পরে ওখান থেকে ওই যে কমলা দেবী তার ভাই রাজেশ এসছে। তো রাজেশ এসে বললো হ্যাঁ এটাই তো আমার জিজাজি আর আমার বোন। তখন বললো যে তোমার বোনের ওদের কি মানে লাভ ম্যারেজ? বললো যে লাভ ম্যারেজ বলতে পারো, কিন্তু মানে লাভ হওয়ার পরেও আমরা দেখে শুনেই দিয়েছিলাম, কিন্তু ওরা খুবই মেহনতি ছিল, আমাদের ওখানে দার্জিলিংয়ে অনেক কাজবাজ করতো, কিন্তু সেরকমভাবে মানে পয়সা ছিল না, আর তাই জন্য ওরা ব্যাঙ্গালোরে চলে এসেছে। আর আমার জিজাজি খুবই ভালো, মানে যত খাটতো তত সেভও করতো। তখন বলছে ওরা কি এমন কাজ করতো? বলো ওই যে অমিত রায় সে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, খুব একটা পয়সা পেতো না, আর
যে ওই বউটা কমলা দেবী, সে তখন যে নতুন নতুন যে ফ্ল্যাটগুলো হয়েছে ওখানে অনেকে হয় না যে দুজনই বাইরে চলে গেল কাজ করতে, তো ওই যে বাচ্চা ফাচ্চাগুলোকে দেখার ওরা মানে পার্ট টাইম হিসেবে কাজ করতো, যে 1 ঘন্টা এই বাড়ি 1 ঘন্টা দু বাড়ি ও বাড়ি, মানে স্কুলে মানে নিয়ে যাওয়া দিয়ে আসা, মানে সারাদিনের নয়, স্কুলে নিয়ে গেল দিয়ে গেল, টিফিন বানিয়ে দিলে, এরকম ছোট ছোট কাজ উনি করতেন। তখন বলছে তো এটা তো তার মানে এত পয়সা হওয়ার কথা না, তো ওনারা নিজেদের গাড়ি কিনে নিলেন। তখন ওই রাজেশ যে আছে সে বলছে যে আমার জিজাজি খুব ভালো সেভার ছিল, মানে উনি যত টাকা কামাতেন তার থেকে বেশি উনি সেভ করতেন। দেখছেন না, ওরা মানে ভালোভাবেই থাকা, তখনকার দিনে ভালোই ওদের রোজগার হয়ে যেত দুজনের, কিন্তু তাও ওরা ছোট্ট ঘরে থাকতো, কেন কি ওদের আশা ছিল যে মানে একটা ভালো জায়গায় যাবে, নিজেদের একটা বিজনেস খুলবে। তাই জন্য আমার জিজাজি আমার দিদিকে খুব ভালোবাসতো, তো উনি বাঁচিয়ে 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 দিদির শখ ছিল বলে ওই গাড়িটা ওনারা কিনেছে। এখানে এসে বললো ও আচ্ছা ঠিক আছে। তো ওই অমিত রায়ের অফিসে তারপর ওই যে ভদ্রমহিলা মানে কমলা দেবীর যেখানে এখানে কাজ করে ওনাদের সাথে কথা বলেছে, তো দেখেছে সত্যি ওরা খুব ভালো। তখন ও বলছে যে তাহলে এদের কিভাবে এরকম মারলো কি করে, আর মানে ধরা যেতে পারে যে অমিত রায়ের কাছে হয়তো পয়সা ছিল, সে নিয়ে যাচ্ছিল, ওইখানে খুন হয়েছে, কিন্তু কমলা দেবীকে কে খুন করেছে? তো ও রাজেশ আর কিছু বলতে পারছে না, বলছে কি তোমরা এখানে জানো আর কেউ আছে নাকি? বললো এই তো পাড়া প্রতিবেশী, আর তো কেউ মানে সেরকম না, ও নিজেরও মানসিক অবস্থা খুব খারাপ। তখন বললো তাহলে এক কাজ করি, মানে দাহ তো করতে হবে। তা ওই রাজেশ যেদিনকে এসলো তার পরের দিনই ওরা দাহের ব্যবস্থা করে, পুলিশ স্টেশন আর আশেপাশে যারা লোকরা ছিল তারাই ওকে হেল্প করে, কারণ ও তো দার্জিলিং থেকে এসেছিল, অত জানে না। তো ওরা হেল্প করে এবার দাহ কার্য যখন হচ্ছে, হঠাৎ করে রাজেশ ওই বড়বাবুকে বলছে, বড়বাবু আমার একটা কথা মনে হয়েছে, বলবো? বললো হ্যাঁ বলো। বলছে যে দেখুন এখানে সবাই আছে, মানে ওকে যারা জানতো মোটামুটি, তখন তো এত লোকেরা এরকম হয়নি যে তোর কি হয়েছে আমি যাব না, তখন পাড়া প্রতিবেশীরা কারোর প্রবলেম হলে যেত, যেটা সেই রকম বেঙ্গলে হোক কি যে কোনো মানে আমাদের ইন্ডিয়াতে যে কোনো ওই পাড়া কালচারটা ছিল। তো বলছে যে আমি তো এখানে দেখতে পাচ্ছি মানে দিদি জামাইবাবুর কাছে আমি আগেও এসেছিলাম, তারা যাদের বাড়ি কাজ করতো বা বন্ধুদের কথা বলতো, চেনাশোনাদের কথা বলতো, তারা তো সবাই এখানে আছে, শুধু একজনকে আমি দেখতে পাচ্ছি না। তো বলছে কাকে? বলছে আমি তো সবসময় এখানে থাকতাম না, তাই আমার দিদির এখানে একটা মুখ বলা ভাই ছিল। বলে মুখ বলা ভাই কি নাম? তো বলছে বিশাল। বলছে সে কি করে? বললো আমি অত তো জানি না, মাঝে যখন আসতাম দেখতাম যে পুরো মানে দিদিকে পুরো প্রোটেক্ট করে রাখতো, তো আমার মা বাবাও খুব খুশি হতো যে এখানে ওরা দুজন একা থাকে, আমার পরিবার থেকে এত দূরে, তাও ও আছে বলে অনেক সে। বললো ও কোথাকার লোক? তো বললো ও দার্জিলিং এর লোক, ও মানে এসছিল, মানে আগে দিদিরা জামাইবাবু এসছে, তারপর ওরা এসছে, তারপর পরিচয় হয়েছে, তো ওকে মুখ বলে ভাই বানিয়েছিল কমলা দেবী। বললো আচ্ছা ওকে তুমি দেখতে পাচ্ছ না এখানে? বললো না, আর তারপরে আমার সাথে যোগাযোগও করেনি, মানে আমার কাছে ফোন নাম্বার তো আছে কি? বললো হ্যাঁ ফোন নাম্বার তো ছিল আমার কাছে, দেখে নিচ্ছি, কিন্তু আমাকে তো ফোনও করেনি, বা মানে আপনারাই ফোন করেছেন, আমার এত বড় মিস হ্যাপেনিং হয়েছে। বললো আমরা তো এরকম কিছু শুনলামও না, সেভাবে লোকজন কিছু বলেও নি, ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দাও। তো খুঁজে খুঁজে ফোন নাম্বার দিয়েছে। তো ফোন নাম্বার যখন করছে না, ওই লোকটার ফোন লাগছে না, মানে যথারীতি বলছে যে নট অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল। তখন এবার ওরা ওই বিশালে পুলিশ স্টেশনের লোকেরা না বিশালের ব্যাপারে খোঁজ নিতে যাবে। তো নিয়ে দেখলো যে বিশাল একটা মেসে থাকতো, ওখানে ওর 3-4 জন আরো বন্ধু থাকতো, মানে 3-4 জন মিলে থাকতো। তো বললো ঠিক আছে বিশালকে খোঁজ করার, তাকে ওই 3-4টে বন্ধুকে আগে ধরা যাক, ওরা নিশ্চয়ই জানবে ওর ওয়্যার অ্যাবাউট। তখন এবার ওরা গেছে, গিয়ে ওখানে দেখছে যে মোটামুটি ওখানে কুকটা ছাড়া আর একটাও লোক নেই। তো কুকটাকে জিজ্ঞাসাবাদ করেছে, বলছে কি হ্যাঁ বাবুরা তো এই তো কদিন আগে মানে যেদিনকে ডেট বলছে সেদিনকে হলে ওই লক্ষ্মী দেবী আর ওরা মানে ওদের ডেড বডি পেয়েছে বলে, তা ওই ডেটটার পর থেকে তো আমি আসেই না ওরা, আমি তো রোজ আসি, এসে দেখি বন্ধ নেই, কি খাবার বানাবো, একদিন ফার্স্ট দিন 2 দিন বানিয়েছিলাম তারপর ফেলে দিয়েছি, তারপর থেকে রোজ এসে দেখে যাই ওরা তো থাকে না। বললো ওদের ফোন নাম্বার আছে? বললো যে হ্যাঁ আছে। তো এবার ফোন নাম্বার দিয়েছে, এবার বিশালের তো ফোন পাচ্ছিল না, কিন্তু ওখান থেকে ওই 4 জনের মধ্যে একজনকে ফোন পেয়েছে, সে আর কি ওই ব্যাঙ্গালোরেই ছিল, অন্য একটা কোথাও জায়গায় গিয়ে লুকিয়েছিল বলতে গেলে। তা ওটাকে ধরেছে, ধরে ওর আরো যে 3টে বন্ধু ছিল ওটাকেও ধরেছে, ওগুলোকেও ধরেছে। তখন বলছে যে বিশাল কোথায়? তো বলছে আমরা জানি না।
তোমরা ওকে মেরেছো কেন? প্রথমে তো বলবে না, তারপরে পুলিশের 3rd ডিগ্রি খেয়ে তখন ওরা বলছে হ্যাঁ আমরাই মেরেছি, কেন কি বিশাল বলেছিল যে ওর ওই নির্মলা জিজাজি আছে অমিত রায়, ওর অনেক পয়সা আছে। বলে কত টাকা তোমরা নিয়েছো? বললো আমরা তখনকার দিনের 5 লাখ টাকা উনি জমিয়েছিলেন নিজে কষ্ট করে হেঁটে গিয়ে, বা বউটা বাইরে কাজ করে করে উনি 5 লাখ টাকা জমিয়েছিলেন। কেন কি ওনার ইচ্ছা ছিল ওখানে তখনও প্লট পাওয়া যেত, তো প্লট করে ওরা একটা ছোট্ট বাড়ি করবে, তারপর হয়তো বিজনেসে লাগাবে, এরকম অনেক প্ল্যান ছিল। তাই না উনি জমিয়ে 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 গাড়ি কেনার পরে ওনার কাছে 5 লাখ টাকা ছিল। তো ওরা ওই লোভে আমরা মেরেছি, মেরে আমাদের 2 লাখ টাকা সবাই ভাগ করেছি, আর 3 লাখ টাকা বিশাল নিয়ে কোথাও চলে গেছে। তখন বলছে যে কখনো তোমাকে ফোন করেনি? বলছে না। বলে কিছু তো জানবে? তখন একজন বলছে কি হ্যাঁ একবার বলছিল আমাদের যে ওর এরকম এই জিনিসটা যদি সাকসেস হয়েছে তাহলে ও চেন্নাই চলে যাবে। বলবো ওকে, তাহলে চেন্নাই পুলিশের সাথে আবার কন্ট্যাক্ট হতে হবে। একদম দেখলোকে তো ধরে নিয়ে গেছে। তো এবার পুলিশ তো ওই ট্র্যাকিংয়ে লাগিয়ে দিয়েছে মোবাইলটা, ফোনটা। তখন তো ওই ছোটো ছোটো মোবাইল ছিল, এইসব তো ছিল না। যাই হোক ওরা ট্র্যাকিং করছে, তখন দেখছে যে একবার না ওই মোবাইল ওই যে সিমটা যেটা ডিসেবল হয়ে গেছিলো ওটা এনেবল হয়েছে, আর ওরা ট্র্যাকিং করে দেখছে যে ফোনটা না দিকে ফেরত আসছে, মানে ব্যাঙ্গালোরের দিকে ফেরত আসছে। তখন ওরা বলছে এ আবার কি কথাবার্তা, ব্যাঙ্গালোর দিকে ফেরত আসছে কেন? তখন এবার পুলিশ মানে কি বলতো চেন্নাই রোড ধরে ব্যাঙ্গালোর ঢোকার অনেক আগে মানে ওই সিগন্যালটা পেয়েছে, আর এদিক দিয়ে পুলিশ বলছে তাহলে ও হয়তো যদি ব্যাঙ্গালোর না ঢুকে ওখান থেকে অন্য কোথাও চলে যায় তো ওকে ছাড়া যাবে না। এবার আসল পয়েন্ট, ওকে ছাড়া যাবে না। এবার এদিক দিয়ে পুলিশের জিপও মানে রওনা হয়েছে, মানে এখান থেকে ফোনে ওরা আছে যে কোথায় যাচ্ছে লোকেশন ট্র্যাক করে করে। এবার যখন প্রায় অনেকটা মানে ব্যাঙ্গালোর ঢোকার মুখেই বিশাল রায়কে ধরে। তো এবার বলছে যে তোমার নাম বিশাল? তখন বলছে হ্যাঁ ধরো ধরো। তখন বলছে কি আরে ইন্সপেক্টর সাহেব আমি তো নিজেই আসছিলাম ধরা দিতে। তখন বলছে কি ইয়ার কি হচ্ছে, আমাকে তো ভুল মানে বোকা পেয়েছো নাকি? বলে তো দিয়েছে। তার মানে না সত্যি। তখন বলছে কি, তারপর থেকে ও বলে যেটা সেটা অদ্ভুত। ও বলে যে ও প্রথমে তো ওই যে অমিত রায় ওর থেকে টাকা চেয়েছিল ওরা, কিন্তু উনি বলেছেন যে না তোমরা করো না, আমি কিছু টাকা দিতে পারি তোমাদের ধার হিসেবে, কিন্তু আমি এত টাকা এত কষ্ট করে জমিয়েছি তোমার দিদির জন্যই তো জমিয়েছি, একটা বাড়ি বানাবো একটা ব্যবসা করব, তো এমনি করে কি করে দিয়ে দেবো? তখন বলছে কি প্রথমে ওরা ঝগড়াঝাটি করে, তারপর বলে ঠিক আছে ঠিক আছে তোমার বিজনেস হলে আমাকে মানে চাকরি দিও এই দিও সেই দিও। তো বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, এইসব বলে একদিন মানে ওরা মিটমাট করে না। তারপর কিন্তু ওদের মাথার মধ্যে ওইসব বদমাশিগুলো ঘোরে। আমার একদিন ওই 4 বন্ধু মিলে ওই বাড়িতে আসে, এসে ওই কমলা দেবীকে বলে আরে খাওয়াও দিদি এই সেই। তো ওদের বাড়িতে সেদিনকে বুড়ি ভোজ করে ওরা দুপুরবেলা করে। ওই ইয়েকে বলে যে তোমরা তো নতুন গাড়ি কিনেছো আমাদের একটু চড়াবে না? তো কমলা দেবী সেদিনকে বলে যে আমার শরীরটা ভালো না, তোমরা যাও জিজাজির সাথে গিয়ে ঘুরে আসো। তখন বলে হ্যাঁ হ্যাঁ জিজাজি চলো আমাদের ওই লেকের কাছে নিয়ে যাও, তারপর আবার ফেরার সময় আমাদের ওই হোস্টেলে ফেরত দিয়ে চলে আসো। বলে ঠিক আছে চলো। আর অমিত রায় ওই নেশা ভাঙ অন্য কিছুই করতো না, কিন্তু এরা করতো। যাই হোক এরা সব নেশা জিনিসপত্র নিয়ে ওখানে গেছে। তো এরকম গল্প করতে করতে ওখানে ওই অমিত রায়কে যেহেতু ওখানে থাকে না বললাম না ফাঁকা জায়গাটা, ওখানে ওরা মেরেছে। মেরে আর ওই গাড়িটা নিয়ে আজ কোথাও যাওয়ার ওরা সাহস হয়নি। তো এবার ওকে সার্চ করেছে। তখনকার দিনে তো আর অত কার্ড ফার্ড ছিল না, আর টাকা নিয়ে অত টাকা নিয়েও লোকে ঘোরে না। তো ওরা তো মেরে দিয়েছে, এবার ওদের মাথায় এসছে মেরে তো ফেলেছি, এবার টাকা নিশ্চয়ই বাড়িতেই আছে, ব্যাংকে রাখেনি হয়তো। তো ওরা কেন কি ওরা জেনেছিল যে ওরা মনে কিছুর জন্য টাকাটা তুলেছিল কোনো জায়গায় কিছু লাগাবার জন্য বা কিছু কেনার জন্য, যেহেতু ওরা খুঁজছিল প্রপার্টি। তো ওরা আবার ফেরত এসে এবার ঢুকেই ওই দিদিকে চা বানাতে বলে ওরা বলেছে হ্যাঁ উনি আসছেন এরকম বলে ওরা এবার তছনছ করতে থাকে। তো এবার দিদি বলে তোমরা এসব কি করছো? তখন ওকে ধমকায় এই করে। তখন দিদি তো রেগে যায় কমলা দেবী, ও চেঁচামেচি শুরু করে। যখন ও চেঁচামেচি শুরু করে তখন ওকে ধরে ওরও গলা কেটে দেয়। তো বলে মেরে ওখানে ফেলে রেখে ওরা এদিক ওদিক খুঁজে টাকা পয়সা যা পেয়েছে তা সোনা গয়না যা পেয়েছে সব নিয়ে ওরা ওখান থেকে জম্পট দেয়। এবার ওই ছেলেগুলো ওর যে 3টে বন্ধু ওরা তো ওখানেই ব্যাঙ্গালোরেই আশেপাশে লুকিয়ে পড়েছিল, কিন্তু ও চেন্নাই চলে যায়। এবার চেন্নাইতে যেদিকে যায় তো ঠিক আছে,
এবার চেন্নাই গিয়েও তো রিল্যাক্স, এবার আমাকে আর পুলিশ ধরতে পারবে না, সব খুনিরা বদমাশরা এটাই ভাবে যে তাদের বদমাশি কেউ ধরতে পারবে না। তো সে গিয়ে ওখানে শোয়, মানে সেদিকে রাত্রিবেলা যখন ঘুমোয় ও হঠাৎ দেখে যে ওর সামনে ওই কমলা দেবী দাঁড়িয়ে আছে, আর ওকে বলে যে কি বলে, তো কমলা দেবী তো বেসিক্যালি জানতো না যে কেন ওকে মারছে। তো ও শুধু একটাই প্রশ্ন করে, আমাকে কেন মেরে দিলি, আর তুই তো আমার রাখি ভাই, আমায় কেন মেরে দিলি। তো ও প্রথমে উঠে চোখ মুখ ধুয়ে ঠুয়ে ভাবে যে হয়তো স্বপ্ন দেখছে, এত স্ট্রেস, ঠিক আছে। আমার আরো তারপরের দিন সেম কেস, তারপরের দিন দুপুরবেলাও যখন ও বিশ্রাম নিচ্ছে তখনও সেম কেস। ও ভাবছে এবার আমি এখানে থাকবো না, আমি ওই ট্রেনের টিকিট কেটে দার্জিলিং বা নেপাল চলে যাব, তখন তার পুলিশ ধরতে পারবে না, আর এই জায়গা থেকে গেলে পরে হয়তো আমি ওই স্ট্রেসটাও পাবো না। কিন্তু ও টিকিট কেটে আনে, এবারও দিনে দুপুরে কমলা দেবীকে দেখতে পারে। হয়তো ও যাচ্ছে, রাস্তা পার হচ্ছে, রাস্তার ওপারে উনি দাঁড়িয়ে আছে, কিন্তু তখন চারদিকটা শুনশান হয়ে কি শুধু ওর একটাই কথা কানে আসছে, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ শুধু বলছে যে তুই তো আমার রাখি ভাই, তুই আমায় কেন মারলি। সেম কোয়েশ্চেন, মানে হয়তো কোথাও যাচ্ছে বা বসে খাচ্ছে, পাশে হয়তো দেখছে কমলা দেবী বসে আছে, ও চেঁচিয়ে উঠছে, লোকজন বলছে কি হয়েছে, ও তো বলতেও পারছে না কি হয়েছে। তো এই করে ওর মনে হচ্ছে, যেহেতু আমরা সবাই জানি পাহাড়ি লোকেরা কেন, তখনকার দিনে সব লোকেরাই এইসব কালা জাদু, তারপরে ভূত প্রেত অনেকেই বিশ্বাস করতো। তো ও বিশ্বাস করতো, ওর পরিবারেও এইসব দেখে এসছে, যা তখন বলা হয়েছিল। তো ওর মনে হয়েছিল তাহলে আমাকে আর এ ছাড়বে না, আমাকে তো পাগল করেই দেবে, আমি টাকার আর কি করবো। ওনার মানে অনেক সময় হয় না মনের মধ্যে এইসব ডিপ্রেশনের জন্য হয়তো ভাব এসেছিল, তো বলে আমি গিয়ে পুলিশকে সব সারেন্ডার করে দেবো বলে ও তখন ফিরছিল, তখন ফোনটাও এনেবেল করেছে, করে ফিরছে, হয়তো ওই বন্ধুগুলোকে ওই ফোন করার কথা, কিন্তু বন্ধুগুলো তো এদিকে শ্রীঘরে। যাই হোক, তো এবার করছে, তারপর ওদের ধরে, ওদের প্যারল চলে। ওই যে বন্ধুগুলোর তো কম দিনেরই সাজা হয়, কিন্তু যেহেতু মেন খুনটা ওই করেছিল তো ওর যাবজ্জীবন হয়। এখানেই গল্পটা শেষ হয়ে গেল। এবার আমার প্রশ্ন তোমাদের কাছে, তো এই গল্পটাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়, ভূতের গল্প না সাইকোলজিক্যাল গল্প? এরকমও তো সত্যি হয়তো ভূতের মানে মরে গিয়ে কমলা দেবীর আত্মা অতৃপ্ত হয়ে, আর ও যেহেতু জানতো না ওকে হঠাৎ কেন মারা হচ্ছে, ও হয়তো যে মেরেছে তার কাছে ওই সেম কোয়েশ্চেন পড়ে যেত উত্তর পাওয়ার জন্য। আর একটা দিক হতে পারে, ও যেহেতু ওকে বলা ব্যাহান মানতো, এতদিন ভালো ছিল, শুধু ওকে খুন করে দেওয়ার পরে ওর মনের মধ্যে হয়তো কোথাও ভেতরে ওটাই রয়ে গেছে যে আমি আমার বোনকে বা যে এত আমায় ভালোবাসতো, বিশ্বাস করতো, তাকে আমি মেরে ফেললাম। তো সেটা থেকে ওটা প্রজেক্ট হয়ে ওর মাথার মধ্যেই বল না কেমিক্যাল লোচা হয়েছিল। তো তোমাদের কি মনে হয় সেটা আমায় কমেন্ট সেকশনে বলো, আর এই গল্পগুলো তোমাদের কেমন লাগছে সেটাও বলো। আর একটা গল্প পেয়েছি খুব ভালো, পুনের গল্প, সেটা আমি বলবো এরপরে একদিন এসে। তো আজকের মতন টাটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গল্প শোনার জন্য। টাটা, বাই।